আমার কক্সবাজার আওয়ার প্রাইড। বারবার এখানে আমাদেরকে নানা রকম আয়োজনের সহযোগিতা করে আমাদেরকে তিনি সদল তার পরিবার আমাদের পাশে যেভাবে বটবৃক্ষের মতো দাঁড়ায়, আমরা তাদের পরিবারের সকলের প্রতি ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষ করে মিস বাংলাদেশ আমাদের চিত্রনায়িকা রাকা, আমি বলবো যে তিনি শুধু চিত্রনায়িকা রাকা না, একজন আলোকিত মা, একজন গর্বিত মা। আজকে তার সন্তানরা সুসন্তান হয়েছে। আজকে দর্শক সারিতে থেকেও আমাদেরকে ভালোবাসার সর্বোচ্চ দিয়ে ফেলেছেন। আমরা তাকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আসলে এই আয়োজনগুলো একটি পারিবারিক আয়োজন। অনেকটা সেই কবিতার ভাষায় বলতে হয়, আম গাছে জাম গাছে বাস ছাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আজকে নানান জায়গা থেকে নানান মতের, নানান চিন্তার, নানান পেশার মানুষগুলো আজকে একত্রিত হয়েছে ট্যুরিজম এবং ফিল্ম ফেস্টিভ্যাল 2025-কে স্বাগত জানানোর জন্য। আমরা আমাদের প্রধান অতিথি আসা মাত্র তার কথা শুনবো। আমি দেখতে পাচ্ছি তিনি আস্তে আস্তে মঞ্চের দিকে আসছেন এবং তিনি একজন জীবন্ত কিংবদন্তি। এই কক্সবাজার জেলা বিএনপির দুঃসময় তিনি নেতাকর্মীদের পাশে বটবৃক্ষের মতো ছিলেন। আমি এখন সরাসরি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, কক্সবাজার গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা, যিনি রাজপথ কাঁপানো নেতা মোহাম্মদ লুৎফর রহমান কাজল, আমি বিনীতভাবে আজকে প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ করছি। আজকের এই পর্যটন শিল্পের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা। এখানে সভাপতি আছেন কিনা জানি না, সভাপতিকে আপনার সভাপতি সালাম ভাই। এখানে আমার কিছু প্রিয় মানুষ উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় মানুষ। তার মধ্যে আছে উস্তাদ জাহাঙ্গীর, তিনি এখানকার কৃষি সন্তান, বরেণ্য শিল্পী এবং সারা বাংলাদেশে তাকে এক নামে পরিচিত। আরেকজন আছেন চিত্রনায়িকা, বরেণ্য শিল্পী রুজিনা আপা। তিনি বাংলাদেশ চলচ্চিত্রকে, এদেশের মানুষকে অনেক কিছু দিয়েছেন, অনেক অবদান রেখেছেন। তিনি জীবন্ত কিংবদন্তি এবং আরও অনেকেই উপস্থিত আছেন এখানে। আমি হয়তো অনেক আপনাদের পরিচিত সকলে এবং সামনে উপস্থিত আমার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, নমস্কার। পর্যটনে আমরা পিছিয়ে, এটা সবাই আমরা স্বীকার করি। কিছু কারণও আছে যে আমরা জনগণকে, স্থানীয় জনগণকে পর্যটনের সাথে সুন্দরভাবে সম্পৃক্ত করতে পারি। এইটা হলো আমাদের ব্যর্থতা। এখানে 5 স্টার হোটেল হয়, বিভিন্ন পর্যটন রিলেটেড অনেক প্রতিষ্ঠান হয়, কিন্তু স্থানীয়দের চাকরি হয়। চাকরি হয় না দুইটা কারণ। একটা হলো তাদের অভিজ্ঞতা নেই, আর একটা হলো তাদের প্রশিক্ষণ নেই। এখন প্রশিক্ষণ যদি দেওয়া হয়, এখানে যদি আপনার ডিপ্লোমা কোর্স চালু করা হয় অথবা প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন সেক্টরে, তাহলে আমাদের স্থানীয় লোকজন পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত হবে, চাকরি করবে এবং উদ্যোক্তা হবে আস্তে আস্তে। আর দ্বিতীয় সমস্যাটা হলো যে ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিস নেই কক্সবাজারে। এখন একজন বিনিয়োগকারী আসবে, তার 16টা জায়গায় যেতে হয়, 17টা জায়গায় যেতে হয়, ঘুরতে হয়, পরিবেশের কাছে ঘুরতে হয়, সিভিল এভিয়েশনের কাছে ঘুরতে হয়, ফায়ার সার্ভিসের কাছে ঘুরতে হয়, এইরকম 16টা জায়গায় তাদের ঘুরতে হয়। ভাই 16টা জায়গায় ঘোরা, ঢাকা চিটাং কে বিনিয়োগ করবে? এইগুলা আমাদের
আমাদের যে রিপোর্টাররা, আমাদের সাংবাদিকরা কিছু একটা হইলেই নেগেটিভ করতে থাকে, স্বাভাবিক এটা, ওরা তাদের অধিকার আছে, পজিটিভ নিউজও করে তারা, কিন্তু পর্যটন শিল্প কেন বিকাশ হচ্ছে না এইটা নিয়ে আলাপ আলোচনা করার দাবি রাখে, অবশ্যই করা দরকার। তারপর হলো নিরাপদ কক্সবাজার, আমি বারবার বলি নিরাপদ কক্সবাজার। এই যে পর্যটন শিল্পে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার না কারণে ওদের চাকরি নাই, বাকরি নাই, দেখা যায় যে ছিনতাইকারী কিশোর গ্যাং অনেক বেড়ে গেছে। তারা যদি চাকরি করতে বাড়তি করতো তাহলে এইসব কাজে তারা জড়িত। নিরাপদ কক্সবাজার যদি নিরাপত্তাই না থাকে, পথে ঘাটে চিন্তায় হয়, পথে ঘাটে আপনার সমস্যা হয়, ডাকাতি হয়, তাহলে তো কেউ এখানে বিনিয়োগ করতে আসবে না, এবং পর্যটক যারা আছে তারাও তো আসবে না। তো এই বিষয়গুলো আমাদের সকলের দৃষ্টি দিতে হবে। শুধু আমরা এটা হয় না, এটা হয় না এইসব বললে হবে না। এই সমস্ত কাজগুলো আমাদের সম্মিলিত হবে, সকলে একসাথে কাজ করতে হবে। আর আইন শৃঙ্খলা বাহিনী একা সম্ভব না আইন শৃঙ্খলা রক্ষা করা। যদি আমরা জনগণ, স্থানীয় জনগণ, এখানকার যারা আছে বাসিন্দারা যদি এগিয়ে না আসে, খারাপ কয়জন, 7-8 জন লোক খারাপ, 10 জন লোক খারাপ, কিন্তু হাজার হাজার লোক তো আমরা এখানে বাস করি। সামাজিক বাজেটে যদি সচেতন হয়, বিনিয়োগ যারা বিনিয়োগ করে যাতে তাদের বিনিয়োগে যদি আমরা নিরাপত্তা দিই, তাহলে তো আরো অনেক বিনিয়োগ এখানে বিনিয়োগ করতে হবে। আপনার পর্যটন শিল্পেরও বিকাশ হবে, আপনার স্থানীয়দেরও চাকরি হবে, এবং আপনিও নতুন নতুন এই যে সেক্টরগুলো আপনি শিখবেন, কিভাবে উদ্যোক্তা তৈরি হয়, কিভাবে বিনিয়োগ করবেন, এগুলো করতে থাকবেন আপনারা। তো আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ, সবাই মিলে আপনারা নিয়েছেন। অনেকগুলো নাম দেখতেছি এখানে, অনেক পার্টনার আছে আপনাদের সাথে, অনেকগুলো নাম আছে। এইভাবে যদি আমরা ঘন ঘন আলাপ আলোচনা করি, সেমিনার সিম্পোজিয়াম করি এবং মানুষকে সচেতন করি, তাইলে পর্যটন শিল্প অবশ্যই বিকাশ হবে। কারণ কক্সবাজারকে সবাই চিনে এবং সরকারও গুরুত্ব দিয়েছে। ঢাকা, চট্টগ্রামের পর কক্সবাজার এখন ফার্স্ট গ্রোয়িং সিটি। এখানে যতগুলো 5 স্টার হোটেল আছে, ঢাকাও বোধ হয় অতগুলো 5 স্টার হোটেল, এবং প্রতি বছরে 2-3টা করে 5 স্টার হোটেল যোগ হচ্ছে। আমাদের যারা স্থানীয় আছে, আমাদের প্রশাসন, স্থানীয় সবাইকে আমি বলবো যে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, পর্যটন শিল্পের বিকাশে আর দ্বিতীয়ত হলো যে পরিবেশ, ইসি ক্রিটিক্যাল বলে 1 মাইল দূরে আপনার স্থাপনা করতে হবে। এখন আমি এটার বিরুদ্ধে, অনেকেই বলে, আমি বলি আমি যদি আপনার পাতায়াতে সমুদ্রের পাড়ে বিল্ডিং হতে পারে, লম্বা লম্বা 100 তলা 200 তলা বিল্ডিং হতে পারে, দালান হতে পারে। যদি দুবাইতে বুর্জ আল খলিফ সাগরের মধ্যে যদি আপনার 100 তলা 120 তলা সে দালান তুলতে পারে, তো কক্সবাজারের বিচের কাছে আমার ঝুপ জায়গায়, আমার নিজের জায়গায় আমি কেন দালান করতে পারবো? এটা কেমন কথা? তো এইভাবে আমাদের লোকজনকে যেটা সম্ভাবনা, যে আরো দেখবেন যে আপনি 100 কিলোমিটার লম্বা সমুদ্র সৈকত, সবগুলো কিন্তু বরাদ্দ নিয়ে নিচ্ছে অনুৎপাদনশীল খাতে। কোনো বাহিনী বরাদ্দ নিচ্ছে, কোনো সরকারি মন্ত্রণালয় বরাদ্দ নিচ্ছে। এইভাবে মূল্যবান সম্পদগুলা আমরা অনুৎপাদনশীল খাতে আমরা বরাদ্দ দিয়ে দিচ্ছি, যেটা 1 পয়সাও আয় হবে। এগুলো সরকারের চিন্তা ভাবনা করা উচিত। সরকারের যত আয় হবে দেশ তত উন্নতি হবে, সরকার যত ট্যাক্স পাবে সরকার তত উন্নতি হবে। যেমন ধরেন কক্সবাজারে এতগুলো হোটেল, 400-500 হোটেল, প্রত্যক্ষ কর দিচ্ছি আমরা, যেটাকে ভ্যাট বলে। এটা যদি 10% খরচ করে, কক্সবাজার কিন্তু কোনো জায়গা, এই যে রাস্তাঘাট, নালা নর্দমা, এগুলো কিন্তু খালি থাকে না, সব পূরণ হয়ে যায় 10% বিনিয়োগ করে। আমি সবসময় বলি কক্সবাজারে সরকার যত বিনিয়োগ করবে সরকারের তত আয় হবে। এখানে অনেক কিছু সম্ভাবনাময়, শুধু পর্যটন না, অনেক কিছু সম্ভাবনাময় শিল্প আছে। চিংড়ি শিল্প আছে, মৎস্য শিল্প আছে, লবণ শিল্প আছে, রাবার শিল্প আছে, বনজ শিল্প আছে। এখানকার প্রায় 5-6 লক্ষ লোক বিদেশে ফরেন কারেন্সি আহরণ করতেছে, এখানে পাঠাচ্ছে টাকা। এত বিশাল একটা কক্সবাজার একটা বিশাল সম্ভাবনাময় জেলা।
তা আমি জানি না কেন সরকার এখানে অবহেলা করে। একটা কক্সবাজার দিয়ে সারা বাংলাদেশ চলে ঠিক মতো। ডক্টর জাফরুল্লাহ একটা কথা আমার সবসময় মনে পড়ে, উনি একটা বক্তৃতায় বলছিলেন সরকারের কাছে তিনি গিয়েছিলেন একটা কাজে। সরকারের মন্ত্রী কি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ওই সময়কার শেখ হাসিনা বলেছিলেন মানে আপনাকে আমি কি উপকার করতে পারি। ডক্টর জাফরুল্লাহ বলছে আমার উপকার করার দরকার নেই, আমার বাধাগুলো আপনি সরিয়ে দেন, আমি কাজ করার সুযোগ দেন। তা আমাদেরও যদি কাজ করার সুযোগ দেন আর যদি আমাদের পরামর্শ নেন তাহলে আপনাদের এই যারা সরকারে আছে তাদের এই লাভ হবে বেশি। আপনারা এই বিভিন্ন বাধা বিপত্তি দিয়ে অগ্রযাত্রাকে ব্যাহত করবেন না। আগে মানুষের কর্মসংস্থান করতে হবে, মানুষের আয় বাড়তে হবে, পরিবেশও দরকার আমার। কিন্তু পৃথিবীর অন্য দেশে যদি সমুদ্রের পাড়ে বিল্ডিং করলে পরিবেশের দরকার না হয়, কক্সবাজারে হবে কেন, বাংলাদেশে হবে কেন? এইটাই আমার জিজ্ঞাসা। তো আজকে যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন ধন্যবাদ জানাই। অনেকের সাথে পরিচয় হলো, অনেকের সাথে দেখা হলো। আর জাহাঙ্গীর ভাই আমাদের অনেক পূর্ব পরিচিত। জাহাঙ্গীর ভাই এখানে আমাদের কংফু কেরাতে শিখাতে নেওয়া মনে আছে, ছোটবেলার কথা। আমি গেলাম কংফু কেরাতে শিখাতে, দেখে জাহাঙ্গীর ভাই তার চাকরি দিতে খুব মার দিচ্ছেন। তো আমি মনে মনে চিন্তা করলাম যে এখানে আসছি মানুষকে মারা শিখার জন্য, এখানে যদি উস্তাদের মার শিখতে হয় এই কংফু কেরাতে আমি শিখবো না। ওই দিনই আমি আর পরের দিন থেকে আর যাই নাই। আমি এই হলো জাহাঙ্গীর ভাই অনেক অনেক কীর্তিবান মানুষ। আমাদের কক্সবাজারকে তিনি আলোকিত করেছে। বাংলাদেশে বোধহয় প্রথম কংফু কেরাতে আনুষ্ঠানিক শিক্ষাদান তিনি দিয়েছেন সারা বাংলাদেশে। এরপর অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা মানুষ জীবিত থাকতে মানুষের দাম দিই না। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন আমরা শোকসভা করি, সেমিনার করি, তাকে অনেক বিখ্যাত করে তুলি, কিন্তু জীবন থাকতে তাকে আমরা সেই দাম দিই না। যেমন রুজিনা আপা আরো যারা আছেন এটা জীবন্ত কিংবদন্তি। আরেকজন আছেন এখানে দেবী আপার হাজবেন্ড ছিলেন রাজীব সাহেব, উনিও জীবন্ত কিংবদন্তি, উনি কক্সবাজারের জামাই ছিলেন। সব মিলিয়ে যে আমরা আমাদের ওনারা অনুপ্রেরণার উৎস আর কি সকলে। তো সবাইকে ধন্যবাদ। আমার এই অদমের বক্তব্য শোনার জন্য আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা এই যে কক্সবাজারবাসী যাতে সবাই মিলে কক্সবাজারকে উন্নয়ন করতে পারি। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে জুলাই থেকে নাকি এই ইন্টারন্যাশনাল ফ্লাইট উঠবে। তারপরে হলো যে আপনার এই যে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, আপনারা কল্পনাও করতে পারবেন না। গভীর সমুদ্র বন্দর মানে হলো যে চট্টগ্রামের বন্দর থেকে 7.5 গুণ বড় চট্টগ্রামের সি পোর্ট। এখন চট্টগ্রামের বন্দরের জন্য যদি চট্টগ্রামে এত শিল্পায়ন হয়, ওই কক্সবাজারে তো 7.5 গুণ বেশি শিল্পায়ন হবে না? অবশ্যই হবে শিল্পায়ন। এগুলোর জন্য আপনাদের তৈরি থাকতে হবে। আপনাদের এই বিনিয়োগ, এই উন্নতির সাথে, কক্সবাজার উন্নতির সাথে আপনাদেরও লেখাপড়া করে আপনাদের সন্তানকে এবং আপনাদেরকে বিনিয়োগকারীদেরকে সাহায্য করে, সহযোগিতা করে আপনাদেরও এই বিনিয়োগের সাথে, উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এটাই আমার কামনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আমি আসি। আমরা